শতাংশ হচ্ছে কমপ্লিট কোর অফ লাইফ। জীবন চলনা সকল সূত্রগুলি এখানে নিহিত আছে। আবার বলেন, এখানে বই করে বই হয়ে রিসার্চকে মজা কথা করতে চেষ্টা করে কোন হাতটা বোধ আছে পোশাকে ছাড়িয়ে সাতটা করবে। তো এই বাণীর আলোকে কিছু কিছু ব্যাখ্যা তিনি সুন্দর করে উপস্থাপন করেছেন বাস্তব জীবনের প্রেক্ষিতে। তাই আলোচনাটা এরকমই হওয়া উচিত, বাস্তবমুখী। এবার ছোট্ট একটা উদাহরণ, যে কথাটা বলছিলেন, এই কথার প্রেক্ষিতে শ্রীবুদ্ধির আগলিনেস, বিস্তৃত সুন্দর দেখা। তো বিস্তৃত সুন্দর দেখে কি করে? ঠাকুর তার জীবন থেকে দেখা যায়। একজন সম্পর্কে খুব খারাপ কথা বলছে সবাই, ঠিকই তার কোনো গুণ নেই, মানে সব উল্টা পাল্টা গুণ। ঠাকুর সব শুনে এবারে বলেন, ও কিন্তু তামাক সাজে ভালো, ও কিন্তু তামাক সাজে ভালো। তাহলে সব খারাপের ভিতরে একটা ভালো গুণ, ওটাকেই বের করে দিলেন, তার মানে গুণ আছে। প্রত্যেকের ভিতরে ভালো খারাপটাই আছে। আমরা কি বুঝতে পারি এই আলোটা আমি দেখি কেন? যেমন বিজ্ঞানের ভাষায় আছে, আলোটা দেখি কেন, এটা উজ্জ্বল দেখি কেন? লক্ষ্য করবেন, আলোর রেখা যখন পড়ে না, এই আলোর রের পিছনে একটা হালকা কালো ছায়ার মতো, প্রত্যেকটা আলোর রেখার পিছনে একটা কালো ছায়া আছে। ওই কালো ছায়াটা যদি না থাকতো তাহলে আমরা আলোতে উদ্ভাসিত হতে পারতাম না। এটাকে আমার অনুধাবন করার দরকার। এবারে বৃষ্টি দেখতে দেখতে, রোজ দেখতে দেখতে যে মানুষের মনটা দুষ্ট হয়ে যায়, এখানে আসে। ঠাকুরের জীবদ্দশায় শিবশঙ্কর বলতে একজন বিহারী স্বদেশী আন্দোলনকারী, ইনি এই বড়লা যাবেন এক পথে, তাই ওই ট্রেনটাকে ধ্বংস করার জন্য তাহলে বড়লা মারা যাবে, ব্রিজের পরে, ব্রিজের সাথে ডিনামাইট ব্যক্তি অনেক দূরে তিনি থাকলেন। এবারে যথাসময় ট্রেন আসছে, কিন্তু ওই যাত্রাটা বড়লা ক্যান্সেল করেছে। ক্যান্সেল করার ডিনামাইট যখন বাস করলেন, তখন এই ট্রেন ওখানে ব্রিজটা ভেঙে অনেক মানুষ মারা গেল। যখন ট্রেনটা ভেঙে, ব্রিজটা ভেঙে যখন মানুষগুলো নদীর পর হয়ে যাচ্ছে, তখন স্ত্রী, নারী, পুরুষ, বাচ্চাদের আত্মশিক্ষা তিনি শুনতে পেয়েছেন। আপনারা সেই ক্ষতিজনক গান শুনছেন, ওই গানের ভিতরে একটা লাইন বলা আছে, বড়লাটকে মারতে গিয়ে মারলাম ভারতবাসী। ঠিক এই বোধটা তার ভিতরে সৃষ্টি হলো যে আমি একজনকে মারতে গিয়ে কত মানুষকে মেরে ফেললাম। এদিকে সরকারের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার জীবিত অথবা মৃত ধরে দিতে পারলে তখনকার দিনে 50,000 টাকা পুরস্কার দেবে। এবারে তার চেহারা পরিবর্তন করলেন, ভিক্ষুকের বেশ ধরলেন, ছেঁড়া কাপড় চোর করলেন, পাগলের বেশ ধরলেন, দাঁড়িয়ে উপোস রাখলেন, নখ বড় হয়ে গেছে। ওনার সৎসঙ্গের কাছে শুনেছে, তুমি যদি ঠাকুরের কাছে যাও তাহলে তুমি হয়তো বাঁচতে পারো, একমাত্র ঠাকুর তোমাকে বাঁচাতে পারো। তখন তিনি ঠাকুরের সান্নিধ্যে আসলেন। সন্ধ্যার সময়, সন্ধ্যার পরে এসে ঠাকুরের আশ্রমে মামলায় বসেছেন। স্থানীয় দরজা সবসময় খোলা থাকতো, যে সেখানে রাত্রে থাকতে পারত। তখন একটা লোকের ভিড় ছিল। ঠাকুর রাত 10টার পরে শুয়ে পড়তেন। বঙ্কিমদাতার পরিচালক, তিনি ঠাকুরের
কাছে যখন বললেন মশারিটা দেবে, তখনই বলে দেখতো গেস্ট হাউস কেউ আছে নাকি, তাই গেস্ট হাউসে ঢুকতে পারে না। ওনাকে দেখে বলে আমি ঠাকুরের সাথে এই রাত্রি দেখা করতে চাই। বলে তিনি এখন ঘুমাবেন, বলছেন আসলে এখন দেখা হবে না, কালকে দেখা করবেন। বলে আমার মধ্যে ঠাকুরকে বলবেন। ঠিক ঠাকুরকে বলা হলো, ঠাকুর বলে লোকে নিয়ে ঠাকুর বঙ্কিমের বিরক্ত হয়েছে, বসে তোর থাকতে পারবে না, আমি মশাইকে বুঝে নেব, তুই ওনাকে নিয়ে আয়, তুই আমার এই যে কাজটা আমি করবো। এবারে তিনি আসলেন, ঠাকুরের সামনে সব কথা বললেন। ঠাকুর পাত্রাই ভাষায় বলছেন, আমি যা বলবানে তা তুমি করতে পারবানি তো? আবার বললেন, রমণী আমি যে বলবানে তা করতে পারবানি তো? তুমি সত্য করে, ঠিক আছে, তুমি কালকে সকালে এখানে আসো এবং এই দাড়ি মশলা ফেলে পরিষ্কার কাপড় চোপড় ফেলে আসবে। ঠাকুরের দৃষ্টি তাকাবেন, সবাইকে শিখিয়ে যাবে। ঠাকুর বলেন, আমি তো বলেছি আমার কথা যদি তুমি শোনো তাহলে আমি বাঁচাবার পারবো না। এর একটা থিওরি, ঠাকুরের কথা যে শোনে সে বাঁচে, তাকে ঠাকুর বাঁচান। এই প্রতিশ্রুতি তিনি ওই একজনকে দিয়ে পৃথিবীর সকল মানুষকে দিয়েছেন। আমাদের সেটা অনুধাবন করা হয়েছে। সকালে আসলেন, বলে কেষ্টদার কাছে গিয়ে শুনে আসো। উনি বলছিলেন আমি দীক্ষা নিয়েছি, কিন্তু সত্যি কথা বলবেন, একটা মিথ্যা কথা বলছেন। এখন বলেন কেষ্টদার কাছে যাও। কেষ্টদার কাছে গেলেন, তিনি দীক্ষা দিলেন, তাকে বলে দিলেন ঠাকুরের কাছে প্রণাম করতে নিয়ে আসলেন, আর বলে দিলেন এইগুলো তুমি কাটায় কাটায় পালন করবে। এবারে ঠাকুর বললেন আনন্দবাজার প্রসাদ নিয়ে আসো, প্রসাদ নিয়ে আসতো। এবার বলে তুমি নিজে একাই যাও, থানায় গিয়ে তুমি আত্মসমর্পণ করো। আবার ঠাকুরের দিকে তাকালেন, ঠাকুর বললেন আমি তো কয়েছি যে তুমি যদি আমার কথা শোনো তাহলে আমার বাঁচাবার পারবে না। উনি চলে গেলেন, থানাটাকে অ্যারেস্ট করলেন। পাবনার সকল উকিলদের ডাকলেন ঠাকুর, সবার সাথে পরামর্শ করলেন, বলে এটা করলে ব্রিটিশরা আশ্রমকে বিরূপ দৃষ্টিতে দেখবে, তার যে দৃষ্টিকেই দেবো, আমি ওকে কথা দিয়েছি ওকে বের করে নিয়ে আসতে হবে। সব উকিলের ঠাকুরকে ছেড়ে চলে গেলেন। ওকে বিহারের জেলখানে নিয়ে হলো। এবারে ডান্ডা বলেছেন কিনা আপনারা জানেন না, হাতে পায়ে ডান্ডা দিয়ে দেয় যাতে দৌড়াতে না পারে, একটু বেশি চলতে না পারে। এই ডান্ডা বাড়ি দিয়ে তাকে ট্রেনে করে বিহারে নিয়ে গেল। এবার ওই বঙ্কিমকে বলছেন, বঙ্কিম তুই পারবি? বলে আমি কেন জানি, আমি কি করবো? তুই পারবি, তুই যা। বলে আমি যাবো? বলছে হ্যাঁ তুই যা, আমি তো আছি। তিনি চলে গেলেন। এবারে সেই পুলিশ হেডকোয়ার্টারে বিহারে তিনি তাদের সাথে যোগাযোগ করলেন, কথা বলতে শুরু করলেন। কোন রকমই সময় করতে পারছেন না, এক মাস ধরে শুধু পুলিশ সরকাররা যাতায়াত করতেছেন। এমনি করে 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 এবারে হলো, অনেক কথা বুঝিয়েছেন। এবারে লাস্টে বললেন তার বোর্ডের সামনে যে আপনারা জেলখানে গিয়ে দেখেন এর মতো ভালো মানুষ হয় না, এর মতো ভালো মানুষ হয় না। আর একে ছেড়ে দিয়ে আমরাই এর তত্ত্বাবধানে থাকবো। যে আপনারা যাকে 50,000 ঘোষণা দিয়ে করতে পারেন নাই, আর একটা মানুষের একটা কথার প্রেক্ষিতে সে এসে আত্মসমর্পণ করেছে, আপনারা কি তারপরে বুঝতে পারেন না? তখনকার একজন অফিসার ছিল শুধু বাঙালি আর সব ব্রিটিশ পুলিশ অফিসার। তো ঠিক আছে তুমি যাও। আবার পরের দিন ডাকলেন, তিনি আসলেন, তোমার বক্তব্য বলবো। বলছে আমার বক্তব্য হচ্ছে আপনাদের বক্তব্য বলেন তারপরে। তো বলছে না, এটা ছাড়া যাবে না, এ খারাপ মানুষ, অনেক কথা বলছে। তখন তিনি বললেন যে তোমরা এই মুহূর্তে সবাই ক্রিমিনাল। এই বলার সাথে সাথে ওই বাঙালি অফিসার রুদ্ধ হয়ে বলেন, তুমি জানো কোথায় বসে কথা বলছো? বলছে আমি জানি, তোমরা যে কোনো সময় অ্যারেস্ট করে আমাকে হাতে তুলে দিতে পারো, এটা আমি জানি। কিন্তু আমি প্রমাণ করে দেবো যে তোমাদের মাথায় এখন ক্রিমিনাল বুদ্ধি ছাড়া ভালো বুদ্ধি নাই। এরা মানুষ ভালো হতে পারে, সে বুদ্ধি তোমাদের মধ্যে কাজ করে না। ওই কিরকম? বলছে আমি ঠাকুরের কাছে আসার আগে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতাম, অফিসিয়াল ক্যাশ ক্লার্ক ছিলাম। আমি প্রতিনিয়ত ব্যাংকে যেতাম ক্যাশ নেওয়ার জন্য। এখন ক্যাশ নিতে গিয়ে
হঠাৎ একদিন পাশের কাউন্টারে একটা নারী লোককে দেখি, স্লিভলেস ব্লাউজ পরা ও পরমা সুন্দর। ওকে দেখেই আমার মাথায় একটা চক্কর দিয়ে গেল। আমি রাত্রে গিয়ে ঘুমাতে পারলাম না। এমনি করে 1 মাস পরে আমার নাইট ইমপ্রেশন হয়ে গেল, আমার মাথার থেকে সেটা চলে গেল। শুধু ঠাকুরকে ডাকছিলাম, যদি একবার দর্শনের পরে মানুষের মাথায় এমন ইসলাম হতে পারে, তারা যারা প্রতিনিয়ত ক্রিমিনালিয়া চিন্তা করে, তাদের মাথার মধ্যে ক্রিমিনালিটি থাকে, ভালো কিছু হতে পারে না। ঠাকুর কি বলবে সত্যদোষ মানে? পরের দোষ দেখা মানে সে কিছু তুলে নিয়ে নিজের মাথায় বসানো। একটু নিজে চিন্তা করে দেখেন, ঠিক যতক্ষণ আমি চিন্তা করবো খারাপ একটা না, ততক্ষণ ঠাকুর মাথায় থাকে না, তখন ওই লোকটা মাথায় থাকে। ওই লোকটা আমার আরাধ্য নয়। যিনি আরাধ্য তিনি থাকছেন না, তখন আপনার রূপবন্ধ আমার মাথায় চলে আসে। রূপবন্ধকে আমার মাথায় রাখবো না ঠাকুরকে মাথায় রাখবো? তাহলে আমি যখনই লোক দর্শন করবো তখন তিনি আমার মাথায় হিসেবে বসবেন। এই সহজ কথাটা সহজভাবে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা ভালো হয়ে যাবো। একটি আসতেছিলাম, তখন একটি মা নিজের মনের কথা বলছিলেন তার স্বামী সম্পর্কে। আমি ধমক দিলাম, কি বলছিলেন সব? আপনি সন্তান সম্ভব, এখন এই মুহূর্তে যা খারাপ চিন্তা করবেন তাই এই সন্তানের সঞ্চারিত হবে, এই দুরাচার হয়ে উঠবে। আপনি সবসময় হয়ে আপনি প্রতিনিয়ত ঠাকুর চিন্তা করেন, শুধু ঠাকুর চিন্তা করেন, আর কিছু নয়। আর স্বামীর ভালোটুকু দেখার চেষ্টা করবেন। এই যে প্রতিনিয়তই মানুষ আজকে কেন এরকম হয়? একজন সন্তানকে একজন মা তৈরি করে দিতে পারে। গল্পটা শেষ হল, গল্পটা শেষ হল। আমার অনেক দিনের বাসনা ছিল আমি একটি স্কুল করবো, গুড মাদার গুড সাইড। যাই হোক, আমি আমার একটা অভিব্যক্তি প্রকাশ করে দিলাম। এখন ব্যাপারটা এই যে ঠাকুরের জীবন থেকে কেন দেখি, এরপরে কর্তা এর কাছে একজন সম্পর্কে খুব খারাপ কথা বলতেছেন, আমাদের মলায় খুব খারাপ বলতে পারে, একটু বকে দেন আপনি। সবাই যখন বলছে, একদিন হঠাৎ করে মোহনদা তার ড্রাইভার তার কাছে চাবি নিয়ে গাড়ি দিয়ে ফিরে বেরিয়ে পড়লেন। ওই বাড়িতে ঢুকলো, বাড়িতে ঢুকে ঘরের ভিতরে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে। ঠাকুর পর্দা ওখানে সস্তায় প্রণাম করলেন, প্রণাম করে বেরিয়ে আসলেন। বলছেন, কবি বলেছেন যে ঠাকুরকে এত সুন্দর করে রাখে, তার সকল অপরাধ মাপ, তার কোনো অপরাধ নেই। ঠাকুরকে এত সুন্দর করে রাখে। আপনি এই মুহূর্তে যে যার ঘরের কথা চিন্তা করেন, আমি ঠাকুরকে কিরকম রেখেছি, রাখছি। ঠাকুর কি আমার ঘরের ঠাকুর হয়ে আছে, না ঠাকুর আমার কাছে জীবন্ত হয়ে ওই আসনে বসে আছে? আমি কেমন করে রাখছি কিনা, আমি তাকে ভালোবাসি, আমি যাকে ভালোবাসি তাকে কতটা সুন্দর করে রাখতে হয়, কতটা যত্ন করে রাখতে হয়। ঠাকুর ঘরে ছোট্ট একটু পটের মধ্যে, সমালোচনার জন্য বলছি না, দেখেন এখন দুর্বল মূর্তিকে এমন মোটা মোটা জরির কাপড় চোপড় করে রাখে না। হ্যাঁ, এই গরমের দিনে না ও ভগবান শ্রীকৃষ্ণ কাছে পালায়, তার কারণ হচ্ছে ওর ভিতরে থাকা যায় না। ঠাকুর ছিলেন সিম্পল বাট গর্জিয়াস। কিরকম? ঠাকুর যেখানে যারা ব্যবহার দিয়েছেন তারা দেখেছেন ঠাকুরের আসনটা কেমন। কেউ বলতে পারেন ওই ঠাকুরের ওই আসনখানা বা ওই চৌকিখানা মাপ কত? 8 বাই 8। এই বিশাল আসনের ভিতরে রাজাকে রাজ তিনি বসে আছেন, একদম শিল্পী গলা একটা বইতে যারা আছে পাশে দুটো তাকিয়ে আছে। এর প্রত্যেকটা পিছনে একটা বৈশিষ্ট্য আছে, তাই প্রত্যেকটা জিনিস অ্যানালাইটিক্যালি দেখতে হয়। তারা যে কথা বলছেন সে কথা দিকে আমি যাচ্ছি না, এর এনলার্জমেন্টটা করতে গেলে অনেক বিশাল হয়ে যাবে, সেখানে যাওয়া যাবে না। আমি এই জন্য দাদার কথা জবাব দিচ্ছি না। আজকে প্রত্যেকটা জায়গায় ঠাকুরের এই যে জল না, এটাই চিন্তা করতে হবে। আজকে কেন তিনি এসেছেন? ঠাকুরকে বাড়ির ধারে বসে আছে একটা ছেলে, 7-8 বছর বয়স, ও দৌড়ে
মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। ঠাকুর তখন পরে ডাক্তার এমনই এগিয়ে আসেন, বলছে আমাকে বলে নাই ওরা তো তোকেই ডাকছি আসলে, ওরা তো মুখটা কালো করেছে। বলছে আমি রক্তকে শূন্য পেয়েছি। বলে তাতে কি হয়েছে? সবাই বলেছে। তারপর মার কাছে গেলাম, একটা আশ্রয় স্থান। মা সান্ত্বনা দেবে, মা তো সন্তানকে ভালোবাসে। মা বলছে আমার মাথায় গোবর বোঝায়, আমাকে যারা কিছু হবে না। তারপর বলে অমনি মাথায় না আরো গোবর থাকে না। আচ্ছা বলতো এই শূন্যের আগে যদি একটা এক দেওয়া যায় তাহলে কত হয়? বলে 10 হয়। 10-এর সামনে যদি একটা শূন্য দেওয়া হয় তাহলে কত হয়? বলে 100 হয়। তো তুই অঙ্ক পারিস, কে বলছে? তুই এত হিসাব সুন্দর করে পারিস, আর তোকে বলছে অঙ্ক পারিস না? তুই আমাকে ভালোবাসিস? বলছে আগে হ্যাঁ। আমার জন্য তোকে 100 দিতে হবে। তিনি তার জীবনে কোনোদিন অঙ্ক পরীক্ষা যেখানে হয়েছে সেখানে আর তিনি 100 নিচে 99 পাবেন। ঠাকুর তার বাড়িতে বলছেন ভালোবাসাটা কর্মে আইন সফলতা, জীবনের উত্থান। এই যে ভালোবাসা তার মধ্যে তৈরি হলে, আমার যদি ভালোবাসা তার ভিতরে তৈরি হয়, তার কাজ ছাড়া আমি আর কোনো কাজ আমার ভিতরে চিন্তায় থাকতে পারে না। আমার গৃহকর্ম থাকুক, রান্না থাকুক, অফিস থাকুক, আদালত থাকুক, স্কুল থাকুক, কলেজ থাকুক, যা কিছু থাকে সবকিছুর ভিতরে আমার থাকবে, দৃষ্ট থাকবে। একটা কথা বলা আছে, যথাযথ দৃষ্টি পড়ে তথাযথ কৃষ্ণ স্থলে। ঠিক ঠাকুর বলেন যথাযথ দৃষ্টি পড়ে তথাযথ ইষ্ট স্থলে। আমাদের প্রত্যেকটা দৃষ্টির মধ্যে যেন ইষ্টের স্ফুরণ হয়, তখনই আমরা ধামময় হয়ে যাব। পরম পূজ্য শ্রী আচার্যদেব বলছেন যে 24 ঘন্টা যদি শুধু নাম করা যায়, এটা পবিত্র হয়। তার মানে ঘুম নেন সম্ভব জীবন মানে না ঘুমিয়ে, তাহলে তার মুখ থেকে যা বলে তাই হয়। আমরা কেমন করি? নাম অভ্যাস করি। ওই যে মহাপ্রভু বলছে হরে নাম হরে নাম হরে নাম বলতে পারো। তার মানে হরে নাম মানে যে নাম কালের পুরুষতাকে হরণ করে। আজকে সেই নাম আমরা পেয়েছি, এই নাম আমার কালের পুরুষতাকে হরণ করবে। সুতরাং এই ঠাকুরকে আমার এই জীবনের প্রিয়। আমরা আর কি চাই? আমাদের কি চাওয়া পাওয়া আছে? প্রত্যেকটা ভিতরে সুখী হওয়ার চেষ্টা করি। অনেক কথা বলতে ইচ্ছে করছিল, সবার জন্য বলতে পারবো না। সবাই ভালো থাকবেন, আলোচনা যদি বিশ্লেষণ আসলে দেখবেন, সবার শান্তি স্বস্তি কল্যাণ করবে আতুচ্চার প্রার্থনা জন্য আমি আলোচনা করছি। সবাইকে সচ্ছল জয় করবো। Radhe Radhe Krishna Krishna Govinda Govinda Hare Hare Radhe Radhe Krishna Govinda Hare Radhe Radhe Krishna Krishna Govinda Govinda Hare Govinda 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 Radhe Govinda 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 Govinda